সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো। ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা, নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। দিল্লিতে তলবের আগে ঢাকায় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় ভারত। ভারতীয় মিশন ও কূটনীতিতে নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট বাংলাদেশ। ভোটের প্রস্তুতি নিয়ে দলীয় প্রার্থীদের সঙ্গে তারেকের বৈঠক। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা। দেশে ক্ষুদ্র ঋণ ব্যাংক করার উদ্যোগ। আমার দেশ। দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্কে চরম উত্তেজনা। গত 15 বছর দিল্লিকে নির্বাচন নিয়ে কথা বলতে শুনিনি তৌহিদ হোসেন। ইউনুসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উপজাতি মুসলমানদের জীবন সংগ্রাম। নানক আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ ছিল ফয়সালের। ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। বিএনপির দপ্তরে মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ। তৃণমূলে বাড়ছে অস্থিরতা। দৈনিক ইত্তেফাক। বাংলাদেশের দূতকে ডেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিল্লির। ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে ভারতের নসিহত দরকার নেই। লন্ডনে বিদায়ী সমাবেশে তারেক রহমান। ষড়যন্ত্র থেমে নিয়ে নির্বাচনও খুব সহজ নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকুন সবাই। ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি মাঝপথে আটকে দিল পুলিশ। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা। বিদেশে কর্মী পাঠানো নিয়ে প্রধান উপদেষ্টা। নথি জালিয়াতি ও দালাল চক্রের কারণে সংকুচিত হচ্ছে বাজার। পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তত 4-5 বছর প্রয়োজন গভর্নর। টানা দরপতনের বাজারে বিও হিসাব বাড়ছে। বন্দীদের হত্যার পর মাথায় সিমেন্টের ব্লক বেঁধে লাশ নদীতে ফেলতেন জিয়াউল। ডক্টর ইউনুসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থাকতে বললেন প্রধান উপদেষ্টা। ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। সমকাল। আগ্রহ থাকলেও ভোটের মাঠে তৎপর নয় অনেক দল। সংসদ নির্বাচন, আওয়ামী লীগের শরিক ও মিত্র 9টি দল নিষ্ক্রিয়। আরও 14টি দলের তৎপরতা নেই নির্বাচনের মাঠে। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টির অপেক্ষায় কাদের সিদ্দিকী। দৃশ্যমান কর্মকাণ্ড নেই কল্যাণ পার্টির। আওয়ামী লীগ না থাকলেও ভোটে যেতে রাজি শরিকরা। জাপা এককভাবে অংশ নিচ্ছে। জেপি সঙ্গে ভিড়েছে 5টি দল। ঢাকা দিল্লি টানাপোড়েন বাড়ছে। তারেক রহমানের অভ্যর্থনায় ব্যাপক আয়োজন। হাদির অবস্থা সংকটাপন্ন। অস্ত্র উদ্ধার, খোঁজা হচ্ছে হামলার পরিকল্পনাকারীদের। যুগান্তর। ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তাপ। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন আটকে দিল পুলিশ। যুক্তরাজ্যে আলোচনা সভায় তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে। হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন। ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম। প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া দলগুলো। শঙ্কা থাকলে মানুষ কার কাছে যাবে। মানব জমিন। মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশনে পুলিশের বাধা। দিল্লিতে দূতকে তলব, করা প্রতিক্রিয়া ঢাকার। তলব নিয়ে এনডিটিভির রিপোর্ট। উত্তাপের মূলে হাসনাতের বক্তব্য। তারেক রহমান নিজেই বললেন 25 তারিখ দেশে যাচ্ছি। হাদিকে হত্যা চেষ্টা, অস্ত্র, মোটরবাইক উদ্ধার। ফয়সালের বাবা মা গ্রেপ্তার। সচিবালয়ে আন্দোলনকারী 14 কর্মচারী বরখাস্ত। যে নজির রেখে যাচ্ছেন বিদায়ী প্রধান বিচারপতি। কালের কণ্ঠ। উৎসবের মাঠে নিরাপত্তা চ্যালেঞ্জ। অবৈধ অস্ত্রে গরম চট্টগ্রাম, লক্ষ্মীপুর। সামনের সময় কিন্তু সুবিধার
না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান। দ্বিতীয় ট্রাইব্যুনাল এজলাস উদ্বোধন প্রধান বিচারপতির। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আদালতে ফয়সালের মা বাবার দায় স্বীকার। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা, ব্রিটিশ সরকারের আমন্ত্রণে লন্ডনে জামায়াত আমির। কালবেলা। তারেক রহমান ফেরার আগে মাঠ ঘোচাতে চায় বিএনপি। 5 বছর ধরে গুম থাকলে মৃত ঘোষণা করতে পারবেন ট্রাইব্যুনাল। মিশন বাস্তবায়নে ভাড়া করা হয় 5 অস্ত্র। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দোয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার। শরিকদের মন গলানোর চেষ্টায় নানা কৌশল। নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ চাই না, পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা, দিল্লিতে তলব হাই কমিশনারকে। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তাপ। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। শেষ মুহূর্তের হিসাব নিকাশের দলগুলো 3 আসনের প্রার্থী চূড়ান্তে হিমশিম বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। টকশোতে কটূক্তি নয়, সব প্রার্থীকে সমান সুযোগ, ইসি নির্দেশনা। শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যা, জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। দেশ রূপান্তর। ভারতীয় মিশনের নিরাপত্তা চায় দিল্লি, বাংলাদেশ হাই কমিশনারকে তলব। সচিবালয় 14 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। প্রার্থীদের অস্ত্রে ঝুঁকির শঙ্কা, নির্বাচন ভারতের নসিহত অগ্রহণযোগ্য। 25 ডিসেম্বর দেশে ফিরছি বললেন তারেক রহমান। প্রেসিংয়ের বিজ্ঞপ্তি, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এক এক সময় এক এক মতে মন্ত্রণালয়। নয়াদিগন্ত। জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষ গুম করে হত্যার অভিযোগ। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত। ফয়সালের স্ত্রী ও মায়ের তথ্যে বেরিয়ে আসে অস্ত্রের সন্ধান। বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণা মুক্ত ব্যবস্থা গড়তে হবে প্রধান উপদেষ্টা। দিল্লিতে হাই কমিশনারকে তলব, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে ভারতের গভীর উদ্বেগ প্রকাশ। লন্ডনে তারেক রহমান, ষড়যন্ত্র থেমে নিয়ে নির্বাচন সহজ হবে না। দৈনিক ইনকিলাব। কাণ্ডজ্ঞানহীন বক্তব্য, অহেতুক উত্তেজনা সৃষ্টির নেপথ্যে কারা, হঠাৎ কেন 7 সিস্টার্স ইস্যু। দেশে ফিরি এভার কেয়ারে যাবেন তারেক রহমান, অভ্যর্থনায় চলছে ব্যাপক প্রস্তুতি। হাদির শরীর এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি, শরীরদের সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে বিএনপি। বণিক বার্তা। ভূ রাজনৈতিক ঝুঁকির মুখে জাপানের বিগ বি প্রকল্প। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব। ভারতের বক্তব্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন নিয়ে ভারতে কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা। ঢাকায় ভারতের ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ। দ্য ডেইলি স্টার। Growing global focus on February 12th vote, number of foreign observers already passed those in last 3 polls. India advising on our polls unacceptable, says Tawhid. Delhi summons Bangladesh envoy. Frauds and brokers still dominating migration, says Yunus. Condition of Osman Hadi very critical, Singapore FM briefs CA Yunus. Government borrowing surges as fiscal strains deepens. BNP accedes to seats, partners want more. Tarek confirms return on December 25th. স্যার, আমরা সংবাদ শিরোনাম এবং দর্শক আপনারা নিশ্চয়ই শুনছিলেন। এবার আমরা মূল আলোচনা যাব। স্যার, আজকের সংবাদগুলো যে সংবাদপত্রগুলো মূল আলোচনা ঢাকা দিল্লি যে সম্পর্কে যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই বিষয়টি, এবং ওসমান হাদির যে শারীরিক অবস্থা যে সংকটাপন্ন সেই বিষয়টা, এবং পাশাপাশি আপনার নির্বাচন এবং নিরাপত্তা ইস্যু, এই 3টা বিষয় খুব গুরুত্ব সহকারে সবগুলো পত্রিকা আজকে এসেছে। প্রথমে আমি শুরু করবো ঢাকা দিল্লি যে সম্পর্ক, এই নতুন করে উত্তেজনা, অর্থাৎ 2 দিনের ব্যবধানে 2 দেশের হাই কমিশনের তলবে যে ঘটনা এবং নতুন করে যে উত্তেজনা সৃষ্টি করলো, এটাকে কীভাবে, মানে এই নির্বাচনকে সামনে রেখে এর আগে উত্তেজনা, এটা কীভাবে দেখছেন আপনি? এখন আজকে আপনার কাছে অনেকগুলো সংবাদপত্র আছে, সাধারণ দিনের তুলনায় আজকে অনেক বেশি, কিন্তু সবগুলোরই সাধারণ শিরোনাম সম্ভবত এটাই, ভারত বাংলাদেশ সম্পর্কের এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। গত প্রায় 1.5 বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু খুব সাধারণ যেভাবে যে গতিতে এগোই সেভাবে কিন্তু এগোয়নি। একটা টানাপোড়েন, উত্থান পতন আমরা বরাবরই লক্ষ্য করেছি। কখনো উত্তেজনা বেশ উচ্চগ্রামে পৌঁছেছে, কখনো একটু স্তিমিত হয়েছে, আবার হয়তো থেকে থেকে হয়েছে। যদি আপনি প্রবাহগুলো দেখেন বা পরিসংখ্যান দেখেন, এখন অনেকগুলো ইস্যুস,
যেগুলো পড়লেন যদি আমরা একটা একটা করে বলি। দেখুন, আমাদের প্রথমত মনে হয় যে আমাদের অনেক কূটনীতি সক্ষম হওয়া প্রয়োজন। আমরা একটা বৃহৎ প্রতিবেশী পরিবেষ্টিত একটা দেশ, এবং ভারতের সঙ্গে বিভিন্ন স্তরে আমাদের সম্পর্কের কাজ করতে হয়। এখন এই বিশ্লেষণের একটা ঝুঁকি তৈরি হচ্ছে সাম্প্রতিক সময়, যে আপনি একটা নির্মোহ বিশ্লেষণ, যে বিশ্লেষণ অনেকভাবে হতে পারে। আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করতে পারেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে করতে পারেন, সাংস্কৃতিক দিক থেকে করতে পারেন, এমনকি সামরিক বা নিরাপত্তার দিক থেকেও আপনি এই বিশ্লেষণগুলো করতে পারেন। কিন্তু এই বিশ্লেষণের পরে যদি আপনাকে এই ধরনের একটা তকমা এটা দেওয়া হয় যে বিশ্লেষণ মানেই আপনি বিশেষ কোনো দেশের পন্থী, তাহলে কিন্তু টকশো বা সংবাদ বিশ্লেষণে আমরা বেশি দূর এগোতে পারবো না। মনে রাখতে হবে যে আমরাও একটা পরিণত বয়সী রাষ্ট্রে পরিণত হচ্ছি, তাই না? 5.5 দশক আমাদের রাষ্ট্রের বয়স। এটা কিন্তু খুব কম বয়স না। অতএব আমাদের প্রথম এই শিরোনামগুলোতে আমার যেটা মনে হচ্ছে, বিশেষ কোনো ঘটনার প্রতি নির্দেশ না করে যদি বলি, যে আপনাকে আপনার মূল্যায়ন করতে হবে আপনি কতটা কূটনীতি সক্ষম, এবং কূটনীতিকভাবে আপনি মোকাবেলার জন্য কতটুকু সচেষ্ট আছেন বা কতটুকু সক্ষম। আমরা যুদ্ধ জাতি না। আমরা স্বাধীনতার পর থেকে আমাদের যখন যে সরকারি থেকেছেন, কেউ কখনো যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছেন বলে আমাদের কাছে মনে হয় না। তার মানে এই না যে আমাদের সামরিক সক্ষমতা নেই বা আমাদের অন্য কোনো নিরাপত্তাজনিত প্রস্তুতি নাই। আমরা এই কারণে করি না যে আমাদের যে ধরনের দেশ বা আমাদের যে ধরনের ভৌগোলিক অবস্থান বা আমাদের যে ভূ রাজনীতি, তাদের সবসময় যুদ্ধদেহী অবস্থায় থাকলে আমরা খুব বেশি দূরে এগোতে পারি। আমাদের নেচারটা এরকম না মানুষের। এবং আমাদের একটা বড় সমুদ্র সীমা আছে, যে সমুদ্র সীমার সাথে আমাদের বড় দুটো রাষ্ট্রের যোগাযোগ, ভারত এবং মায়ানমার। ভারতের সঙ্গে তবু আপনি আলোচনা করতে পেরেছেন বিভিন্ন সময়, মায়ানমারের সঙ্গে প্রায় পারেননি, এবং সেও খুব আলোচনা হয়েছে, কোনো ফল পায় না। হ্যাঁ, এটা খুব বেশি মাত্রায় সে একটা সামরিক রাষ্ট্র, তার বিপুল বিনিয়োগ যুদ্ধে, এবং সাম্প্রতিক সময় কি হচ্ছে আমরা জানি। আমি প্রসঙ্গটা এই জন্য, যদি আমরা মায়ানমার নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না, কিন্তু উদাহরণ হিসাবে, তুলনা হিসাবে এর বাইরে আপনার শ্রীলঙ্কার সঙ্গে আলোচনার প্রয়োজন হয়, আপনার নেপালের সঙ্গে প্রয়োজন হয়, অনেক দূরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সঙ্গে প্রয়োজন হয়। এটা খুব স্বাভাবিক, এবং এটা সুপ্রাচীন কালেও এটা প্রয়োজন ছিল, এখন তো আরো বেশি। আপনি কি বলছেন বা কি করছেন তার অনেক কিছুর উপরেই কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। যেমন ধরুন, আপনার খুব একেবারে নিকট ভবিষ্যতেই আপনার গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রয়োজন হবে। আপনি তিস্তার অববাহিকা প্রকল্পে চীনকে আনুন আর যে বিনিয়োগকারীকেই আনুন না কেন, যার সঙ্গে আপনি এই সাধারণ আপনার পানি বিনিময়ের বিষয়, তাকে বাদ দিয়ে আপনার আলোচনা চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়বে। আমাদের বাণিজ্যিক বিষয়ে আমাদের সম্পর্ক প্রতিনিয়ত রাখার প্রয়োজন পড়ে। আমাদের বিরাট সীমান্ত ভারতের সঙ্গে, এবং সীমান্তে হত্যা এখনো বন্ধ হয়নি। এখন সীমান্ত হত্যা তো কেবলমাত্র আপনি আবার আপনার মেজাজ দেখিয়ে তো সমাধান করতে পারবেন না, যে আপনার কেউ হত্যাযজ্ঞের শিকার হয়েছে, আপনি আবার একই রকম ব্যবস্থা গ্রহণ করলেন। যেমন ধরুন ফেলানির ক্ষেত্রে যদি ধরেন, আমরা বিপুল আলোচনা হয়েছে এটা নিয়ে, এবং প্রতিবাদ জানানো হয়েছে। ভারতীয় মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এটা নিয়ে কথা বলেছেন, মামলা করেছেন। কিন্তু আগে যেটা বললাম, যে খুব বড় রাষ্ট্র, তার আবার আরো বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে, বিশেষ করে বাণিজ্যিক, সামরিক, বহু ধরনের। সুতরাং আমি কতটা কৌশলী হয়ে তাদের সঙ্গে দেন দরবার করবো বা আমার সক্ষমতা জানান দেব, সেটা খুব প্রয়োজন। তো যে কথাগুলো বলছিলাম, যে অনেকগুলো বিষয় আমাদের বিবেচনায় রাখতে হয়। এরপর আসুন কূটনৈতিক যে বিষয়টা উঠেছে, আমরাও ভারতের হাইকমিশনারকে তলব করেছি, আমাদের অসন্তুষ্টির কথা জানিয়েছি, বা আমাদের অবস্থানের কথা আমরা জানি। অনেক ধরনের আলোচনা মাঠ পর্যায়ে হয়, রাজনৈতিক কর্মীরা বলেন, রাজনৈতিক নেতারা বলেন, বা বিভিন্ন পক্ষ বলেন। এই যে কূটনৈতিক কৌশল কিংবা এদের সাথে যে ইসের বিষয়, এটা তো দুই পক্ষেরই একটা থাকতে হবে। আমি ওই সেখানে আসছি। তো আমরা তাদের কূটনীতিককে তলব করেছি, শীর্ষ কূটনীতিককে, হাইকমিশনারকে, তারাও আমাদের হাইকমিশনারকে ডেকেছে। এটা খুব অস্বাভাবিক না। প্রথমত, আপনি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, এটা কূটনৈতিক পর্যায়ে এটা ঘটে। আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে ভাবেন কতবার কে কাকে বহিষ্কার করেছে। গাজা এবং ইসরায়েলের সংঘর্ষ যুদ্ধের সময় কতজনকে বহিষ্কার করছে, প্রতিনিয়ত ঘটছে দক্ষিণ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। কিন্তু আমাদের পরিস্থিতির সাথে আমি সেটা তুলনা করছি না, হচ্ছে কূটনৈতিক পর্যায়ে এটা হয়ে থাকে বা এটা ঘটে। কিন্তু কি বিবৃতি দেওয়া হলো, বার্তা দেওয়া হলো, সেটা গুরুত্বপূর্ণ। অনেকগুলো ক্ষেত্রে আপনার প্রশ্নের প্রসঙ্গে আসি, যেটা আমাদের প্রশ্নের উত্তরগুলো আমাদের প্রতিবেশী দিচ্ছেন না প্রত্যর্পণের ব্যাপারে, বা আমরা যা যা চাইছি সেটা কতটুকু তারা করবেন না করবেন, সেটা আর একটা পর্যায়ের আলোচনা।
দুইভাবে হয়। একটা হলো আমি আগ্রহ দেখালাম না, আর একটা হলো আমি আমার শক্তি প্রদর্শন করলাম যে এটা করব না। আর একটা অনেক সময় হয় যে আমি কাউকে আশ্রয় দিয়েছি, আমি আশ্রয় দিয়েছি মানে তো আমি তাকে আশ্রয় দিয়েছি, অথবা কি করা যাবে না যাবে সেটা হুট করে হয়তো সিদ্ধান্ত সে নিতে চাইবে না, কিন্তু উত্তর তো একটা পাওয়া যেতে পারে। সেই উত্তরও কিন্তু ভারত কখনো দেয়নি। সেটার দিক থেকেও তো আমাদের এই পক্ষের একটা অসন্তুষ্টি সবসময়ের জন্য আছে। দ্বিতীয় যে প্রসঙ্গ উঠেছে, নসিহতের যে কথা বললেন, দেখুন আমাদের এখানে তো অনেকগুলো বিতর্কিত নির্বাচন হয়েছে। আবার কিন্তু কথাটা একটু দ্বান্দ্বিক হয়ে পড়ে যে আমি এখন চাইছি না আমার ব্যাপারে কেউ মন্তব্য করুক, কিন্তু আমি তো অতীতে চেয়েছি যে কেউ না কেউ মন্তব্য করুক। আমরা যখন বিতর্কিত নির্বাচন হয়েছে তখন আমরা প্রত্যাশা করেছি যে পশ্চিমা আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছেন, সহযোগী আছেন, তারা বলবেন যে দেখো এটা হয়নি, এটা ঠিক হয়নি, এটা অংশগ্রহণমূলক তো দূরের কথা, কেউ যেতেই পারেনি সেখানে, ভোটদানের ব্যাপার ইত্যাদি ইত্যাদি ব্যাপার বলেননি। তারা তো বলেনি। একই সঙ্গে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত, যাদেরকে নিয়ে এখন আমরা বিভিন্ন ইস্যুজে আছি, তারাও কখনো কূটনৈতিকভাবেও বলেননি যে না কাজটা ঠিক হচ্ছে না, বা এই ধরনের ব্যবস্থা হলে সেও স্বস্তিতে থাকবে না, অস্বস্তিতে থাকবে না। সুতরাং ওইটা যখন আপনি করেননি, আপনি এখন ওই সম্পর্কিত মত দেওয়াটা তো আরেকটা দেশের জন্য, অবশ্যই বাংলাদেশের জন্য সেটা বিরক্তিকর হয়ে উঠতে পারে। কিন্তু তার অর্থ এই না যে আপনি আবার এমন কোনো বক্তব্য প্রদান করবেন এখান থেকে যেটা একটা বৃহৎ রাষ্ট্রকে খুব বড় রকম ঝুঁকিতে না ফেললেও ঝুঁকির হুমকি দেয়। আমি সব মনে করি না যে আপনি যে ধরনের বক্তব্য বাংলাদেশ থেকে উচ্চারিত হচ্ছে তাতে আগামীকালই ভারতের কিছু রাজ্য একদম আলাদা হয়ে যাবে, বা আমরা সমস্ত সামরিক নিরাপত্তা সক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়ব এমন কোনো গোষ্ঠীকে সমর্থন দিতে যারা ভারত থেকে রাজ্যগুলো, এটা খুব আপাত অবাস্তব হয়তো চিন্তা। কিন্তু দেখুন এই ধরনের বক্তব্যগুলোর যেটা হয়, আপনি এটা একটা হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়ার সুযোগ তৈরি হয়। আপনি হয়তো হাইকমিশন পর্যন্ত যাননি, অনেক দূরে, আমি যারা যাচ্ছেন তাদের কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করছি না, এটা একেবারেই তাদের নিজস্ব কর্মসূচি, কিন্তু ওই হুমকিটা তখন একটা বড় রাষ্ট্র ব্যবহার করার সুযোগ পাই ওই দেশটা, যে আপনি তো ওই পর্যন্ত গিয়েছিলেন, এবং তার ভিসা সেন্টার সাময়িক বন্ধ করে দেওয়া হলো, নিরাপত্তার প্রসঙ্গ তোলে, এমন না যে বিদ্যুৎ চলে গেছে বা পানি সরবরাহ না, আমার এখানে কাজ করা যাচ্ছে না। অবশ্য পরে বোধহয় আবার তারা চালু করেছে, চলেছে। আমাদের উপ হাইকমিশন আগরতলায় কিন্তু আক্রান্ত হয়েছিল, কিন্তু ভালো যে বাংলাদেশ ওটা খুব অল্প সময় বাদে বন্ধ রেখে আবার এটা চালু করেছিল। সেটা ভালো যে তুমি যাই করো না কেন আমি কিন্তু চালু রেখেছি আমারটা। তো সুতরাং এই আমি কি করতে পারি সেই সক্ষমতা যাচাইয়ের চাইতে বড় জিনিস হলো যে আমার এই বক্তব্যগুলোকে এই রাষ্ট্র কি ভাবেন। এবং আপনি জানেন যে আমার পাশে প্রতিবেশী অনেকগুলো রাজ্য আছে যাদের সঙ্গে বাঙালি ইস্যুজে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। আসাম, পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে যেটা হয়, তারা কে নাগরিক এবং বাঙালি যখন বলে তখন আমাদেরও তো কষ্ট হয়, এবং একই রকম কথা, তখন আমরাও তো একটা বক্তব্য দেওয়ার সুযোগ পাই। কিন্তু আমরা যদি আমাদের এই জায়গাটা নষ্ট করে ফেলি, যেখানে আমি আসামের আমাদের বাঙালির সবাইকে বাংলাদেশি বলে তাদেরকে পাঠিয়ে দেবো, তারা সেখানকার স্থানীয়, আমি তো কথা বলার সুযোগ পাবো না। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে কিছু হলে কে বাংলাদেশ থেকে গেল, বাংলা বললেই তাকে, আপনি জানেন ভারতের পার্লামেন্টে অনেক কথা হচ্ছে। আমার মনে হয় অন্য প্রসঙ্গ আছে, আলোচনাটা এইভাবে শেষ করি এই প্রসঙ্গটা। আমাদের কূটনৈতিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন, আমাদের ইস্যুসগুলোতে দৃষ্টি নিবদ্ধ করা, আমরা নির্বাচনটা কিভাবে করতে পারবো, কতটা স্বাভাবিকভাবে করতে পারবো, সেটা আমাদের জোর দেওয়া, অন্য কি বললো না বললো। এবং আবারও বলবো যে দেখুন আমাদের হয়তো একটা প্রজন্মের ব্যবধান আছে, আমরা যেভাবে ভাবি তরুণদের উপর আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা সব কিছুই আছে, তারা আমাদের থেকে অনেক বেশি জানেন বা অনেক বেশি বোঝেন। সুতরাং সেইভাবেই নিশ্চয়ই কূটনৈতিক বিষয়গুলোতে তারা বক্তব্য দেবেন বলে প্রত্যাশা করি। ধন্যবাদ স্যার। আমরা একটু অন্য প্রশ্ন যাই, যে শরীফ ওসমান বিন হাদি, তার অবস্থা সংকটাপন্ন। আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন সেই সিঙ্গাপুরে যে চিকিৎসাধীন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী। স্যার আরও কিছু বিষয়, এই হাদির যে খুনি যারা, অর্থাৎ যাদেরকে ধরা হচ্ছে, তারা ভারতে চলে গেছেন, মহারাষ্ট্রে চলে গেছেন এবং সেখানকার সিম তারা ব্যবহার করছেন। ফয়সাল যে মূল সাসপেক্টেড বলা হচ্ছে, এবং তার বাবা মাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তাদের বাবা মার স্বীকারোক্তি অনুযায়ী যে আজকে পত্রপত্রিকায় সংবাদ এসেছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাহাঙ্গীর কবির নানক, তার সঙ্গে এই ফয়সালের যোগাযোগ ছিল। সব কিছু মিলিয়ে এই যে একটা মাস্টার প্ল্যান বলা হচ্ছে, এর দুটো দিক আছে। আমি প্রথম দিকটা বলি। এক হলো যে হাদি চিকিৎসাধীন আছেন এবং রাষ্ট্রপক্ষকে ধন্যবাদ যে তারা তার চিকিৎসার জন্য যা কিছু করার সে ব্যবস্থা তারা করেছেন, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছেন।
কোন একটা সংবাদপত্র দেখছিলাম যদি ইউরোপেরও কোথাও নেওয়ার প্রয়োজন হয় সম্ভবত যুক্তরাজ্যের প্রসঙ্গ। আমি জানি না এখন তার ওরকম অবস্থায় তিনি আছেন কিনা, এবং এই তরুণ সুস্থ হন, সেটা তো আমরা বরাবরই প্রত্যাশা করছি। আর আরেকটা যে বিষয় আপনি তাকে যারা হত্যা চেষ্টা করেছে তাদের ক্ষেত্রে বললেন, আগের আলোচনার সঙ্গে কিন্তু যুক্ত একদম। আপনি ওই জায়গাটাই, আপনি যখন সাংবাদিকতা অধ্যয়ন করতেন আপনারও নিশ্চয়ই তখন মনে আছে, আমরাও যখন পড়তাম তখনও মনে আছে, এখানকার শীর্ষ সন্ত্রাসী আশ্রয় নেয় পাশের দেশের একটি পাশের রাজ্যে, এইভাবে যদি বলি, এবং সেগুলো তখনকার সংবাদপত্রে আসতো যেন কি একটা রোমান্টিক বিষয়, যে এখান থেকে মানে তখন একটা পরিস্থিতি তৈরি করে বড় বড় নাম, মানে আপনি আপনার কৃতিবেদ ব্যক্তিদের নাম বলেন না, কিন্তু প্রতিদিন তাদের নাম উচ্চারণ করতে হয়, যেন একেবারে প্রকৃতি থেকে মানে স্রষ্টা তাদেরকে এই বিশেষ ইয়ে দিয়েই পাঠিয়েছেন। এই তারা এখনো পর্যন্ত সক্রিয়, এটা তো খুব দুর্ভাগ্যজনক। আপনি যখন এবার আমার মনে এক্ষেত্রে সমালোচনা মুখর হওয়ার যথেষ্ট সুযোগ আছে, যে আমরা যেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যার্পণের কথা বলছি, আমি কি একজন সন্ত্রাসী চোর ডাকাত তাকে প্রত্যার্পণের সুযোগ পাবো না, এবং তার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাতে পারবো না? দেখুন, অনেক সময় আমরা ইন্টারপোলের কাছে যে অন্যান্য যে এগুলো তো অনেক বড় ব্যাপার, অনেক বড় আন্তর্জাতিক বিষয় সেটা, কিন্তু এই ধরনের বিষয়গুলো এবং তার সঙ্গে সামনে আমাদের নির্বাচন, সাধারণ নির্বাচন এবং আমাদের গণভোট, আমরা বরাবরই বলছি যে আমাদের যে হারিয়ে যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো লুট হয়ে যে অস্ত্রগুলো কিন্তু সব এখন উদ্ধার হয়নি। আমাদের পুলিশ বাহিনী এখনো তার পূর্ণাঙ্গ সক্ষমতায় ফিরে আসেনি। রাজনৈতিক দলগুলোর সংখ্যা যে বাড়ছে, আমি একটু বলি যে আরেকটি পত্রিকা কালের কণ্ঠ, তাদের যে সংবাদ উৎসবের মাঠে নিরাপত্তার চ্যালেঞ্জ, এবং সংসদ নির্বাচনকে খুঁট করে তারা বলছে যে এরশাদুল্লাহ ওসমান হাদির উপর হামলায় আতঙ্ক, নারায়ণগঞ্জ থেকে সরে দাঁড়িয়েছেন একজন প্রার্থী, 20 জন প্রার্থী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়েছেন, সভা সমাবেশের সময়সূচি ওসিকে জানানোর অনুরোধ, যত দ্রুত সম্ভব গানম্যান দেওয়ার দাবি প্রার্থীদের। আপনি যেটুকু পড়লেন সেটাই ব্যাখ্যার জন্য যথেষ্ট, যে এই যদি পরিস্থিতি হয়, দেখুন এর আগে থেকেও কিন্তু বিভিন্নভাবে আমরা বলার চেষ্টা করেছি আপনাদের এই অনুষ্ঠানে, বা আরো যারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন, একটা বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা যখন এই পরিস্থিতিগুলো বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের সক্ষমতা কি, আমাদের ঝুঁকিগুলো কি, এগুলো বিশ্লেষণ করি, তখন অনেকেই সেটা পছন্দ করেন না। আপনি কি পুরোটাই একটা ফুলেল বিষয় দিয়ে আপনি বিশ্লেষণ করবেন যে সবকিছু সম্ভাবনাময়, এখানে কোনো রকম ঝুঁকি নেই? এটা তো হয় না। ঝুঁকির কথাগুলো তো আপনাকে শুনতে হবে। এবং আপনি যে প্রসঙ্গে বললেন এই হত্যা প্রচেষ্টা, যে এখন পর্যন্ত আমরা যা কিছু জানতে পেরেছি, তারা গিয়ে আশ্রয় নিচ্ছেন, তারা একটা দীর্ঘ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি প্লিজ দেখেন, তারা প্রত্যেকটা স্টেপ দেওয়ার পর সেই যে স্টেপ দিয়েছে সেই তথ্য কিন্তু অলরেডি চলে এসেছে। মানে এখন পর্যন্ত যা জেনেছে খুব পরিকল্পিত, এটা নাটকীয় না, মানে যেভাবে একেবারে আমরা, আপনি বলতে পারেন যে খুব বড় দেশ যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের কাজে মদত দিয়ে থাকেন, আমরা নাম না বলি কোনো দেশের, এমন একেবারে এই ধরনের পরিকল্পিতভাবে তারা কাজ করছেন। এটা এমন না যে একজন বা দুজন এসে হঠকারীভাবে কাজটা করে গেলেন। এটা নির্বাচনের জন্য অত্যন্ত চিন্তা, ব্যক্তি নিরাপত্তার জন্য চিন্তা, এবং নির্বাচনে যারা আপনি ভালো প্রার্থী কিভাবে পাবেন? আপনি যদি একজন সাধারণ প্রার্থীকে আনতে চান যার ব্যাপক অর্থনৈতিক শক্তি নাই, বা যার নিজস্ব নিরাপত্তা আপনার চালু রাখার মতো তার সক্ষমতা নাই, এটা তো খুব সহজ কাজ না। আমি তরুণদের একটা প্রসঙ্গ উল্লেখ করবো যেটা আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন গত অভ্যুত্থানের, তার একজন বলেছেন যে আমাদের নিজস্ব প্রত্যেকের নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে কিনা, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। মানে কতটা সংগত, এবং পৃথিবীর বহু দেশে এরকম ঘটনা কিন্তু ঘটেছে, দক্ষিণ আমেরিকা সহ, যে আপনি পাচ্ছেন না, আপনি আপনার এক ধরনের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর মতো এরকম কিছু একটা গঠন, এটা কি খুব স্বাভাবিক বিষয় তো না। এটা হয়তো উনি আলংকারিকভাবে বলেছেন বা একটা হতাশা থেকে বলেছেন, কিন্তু আমাদের খুব সিরিয়াস এটা নেওয়া উচিত। তো আপনি যে প্রসঙ্গ বলেছেন এটা আরো উন্মুক্ত হবে, এবং আমি মনে করি যে এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি সেটা শুধু উদ্বেগের না, সেটা যথেষ্ট ভয়ের, শঙ্কার, এবং শুধু নির্বাচন সামনে রেখে কথাটা বলছি না, এটা ব্যক্তির জন্য, যিনি কেউ কোনো মত দিতে পারেন, এক একজন এক এক মতের থাকতে পারেন, কেউ এমন কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন যেটা আপনার আমার আদর্শ বা মতের বাইরে, কিন্তু আপনি কোনোভাবেই তো কাউকে গুপ্ত হত্যার শিকার বা আপনি এই কাজ আপনি করতে পারেন না। তবে একই সঙ্গে একটা কথা একটু বলি, যে এই ধরনের তদন্ত অনুসন্ধানগুলো যখন হয় তখন একই সঙ্গে অন্য যারা থাকেন, আমরা মূল অভিযুক্তকে যখন পাই না, তখন আরো অনেক প্রক্রিয়া তথ্যগুলো বের করার চেষ্টা হয় পরিবার। তো আমরা তাদের অধিকার এবং মানবাধিকারের বিষয়টাও যেন লক্ষ্য রাখি, যে আমরা মূল আসামি বা অভিযুক্তকে আমরা ধরতে পারছি না, কিন্তু অন্যরা যেন তথ্যের জন্য প্রয়োজন হলে সেটা তো রাষ্ট্র তাদেরকে কথা বলবেন, তাদেরকে ডাকবেন,
কিন্তু নিরাপরাধ কেউ যেন হয়রানি নিরাপরাধ কেউ যেন হয়রানি শিকার না হন। এবং দেখেন তারেক রহমান কালকে যে বিষয়টা বলছেন যে সামনের সময় কিন্তু সুবিধা না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই যে ঐক্যবদ্ধ থাকার বিষয় কিংবা সামনে যে আরো খারাপ সময়ের যে ইঙ্গিত, এটা কিন্তু আগে থেকেই চলে আসছে বিষয়। জনাব তারেক রহমান কিন্তু অনেকদিন থেকেই বলছেন, এটাই যে প্রথম বললেন তা না, এটা তার একবার স্মরণ করিয়ে দিলেন। এর আগেও তিনি বলেছেন এত সহজ হবে না, এবং এক ধরনের সতর্ক করে দেওয়া তার নেতা কর্মীদের যে আপনারা ভেবেছেন যে খুব সহজেই আমরা একেবারে উতরে যাব বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এমন না। আর এখন আপনি যে আলোচনাগুলো আপনি যা পড়লেন, আমরা এতক্ষণ যে আলোচনা করছি, তাতে এটা আরো কঠিন মনে হচ্ছে, তাই না, এবং কঠিনতর হচ্ছে। দেখুন, দুটো জিনিস আবার একটু প্রথম প্রসঙ্গের সঙ্গে মিলিয়ে বলি। একদম শেষ দিকে আভ্যন্তরীণ ভাবে যদি সক্ষম না থাকেন, জোরালো না থাকেন, তাহলে কি কূটনৈতিক ভাবে আপনি সক্ষম হবেন? আপনি এখানে দুর্বল হয়ে পড়ছেন, এখানে নিরাপত্তা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে ব্যক্তি নিরাপত্তার সংখ্যায় ভুগছেন, একজন রাজনৈতিক প্রার্থীর নিরাপত্তার সংখ্যার কথা বলছেন। প্রত্যেকে আমাদের যারা আছেন সংশ্লিষ্ট, তারা চেষ্টা করছেন, কাজ করছেন না আমরা সেটা কোনোভাবেই বলতে পারি না, কিন্তু সামগ্রিকভাবে যে প্রত্যক্ষণ তৈরি হচ্ছে যে আমি একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছি, সেটা রাজনীতির জন্য ভালো না, সেটা অর্থনীতির জন্য ভালো না, সেটা ব্যক্তি নিরাপত্তার ধারণার জন্য তো ভয়াবহ সেটা হয়ে উঠতে পারে। এই যদি সামগ্রিকভাবে আপনার অভ্যন্তরীণ পরিস্থিতি হয়, তাহলে পাশের দেশ কি করছেন বা আপনি তার সঙ্গে কি দ্বন্দ্বে জড়াতে পারেন, সেটা কতদূর আপনি অগ্রসর হবেন। আপনার নিজস্ব ধারণাগুলো যদি আপনি নিজে নির্মাণ না করতে পারেন, আপনার এখন সবচেয়ে বড় কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করা। সেই সুষ্ঠু নির্বাচনের পক্ষে যদি আপনার এই প্রতিবন্ধকতাগুলো তৈরি হয়, আপনি অন্যকে হুমকে দিয়ে আপনার কি লাভ আছে? আপনার যেমন ধরেন এই যে আমরা 16ই ডিসেম্বরের আমরা পার করলাম, আমরা আমাদের বিভিন্ন বিবৃতি দিচ্ছি, ভারতেরও একটা নিজস্ব এটা নিয়ে একটা বয়ান আছে। আপনি আপনার সক্ষমতাকে তৈরি করবেন, আপনার ইতিহাস চর্চা করবেন, আপনার ইতিহাসকে আপনি তুলে ধরবেন, আপনার সঠিক বিষয়গুলোকে আপনি চর্চা করবেন। আপনি যখন জোরালোভাবে আপনার বিষয়গুলোকে তুলে ধরতে পারবেন, সেটা মুক্তিযুদ্ধ হোক বা অন্য যে কোনো প্রসঙ্গে হোক, তত অন্যরা আপনার থেকে দূরে থাকবে। আপনার সম্পর্কে সমালোচনা করবার আগে সে দলটা চিন্তা করবে। অথবা আমাদের আভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে, নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, নির্বাচন সামনে রেখে আমাদেরকে আরো সুচারুভাবে করতে হবে। এই ধরনের যে কোনো প্রচেষ্টা, আমরা তো হত্যা প্রচেষ্টার কথাই শুনতে চাই না, যে কোনো প্রচেষ্টা অরাজকতা তৈরি করার কঠোরভাবে দমন করতে হবে। আমরা প্রশংসা করেও এই ক্রিটিক্যাল নোটটা দেব যে আমরা কিন্তু এই সরকারের আরো কঠোর হওয়ার সক্ষমতা আছে, ছিল এবং আছে। সেই কঠোরতা একটা নিরপেক্ষ সরকার বা দলনিরপেক্ষ সরকার যদি না করেন, তাহলে তো অন্যদের কাছে আমরা সে প্রত্যাশা করতে পারবো না, যারা অনেক কাজে বাধা পড়ে থাকেন। তো ঘুরে ফিরে কথা ওইটাই যে আমাদের মুক্তিযুদ্ধের বয়ান, আমাদের নির্বাচন সংক্রান্ত, আমাদের নিরাপত্তা, আমাদের কূটনৈতিক সক্ষমতাকে আমাদের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং তাহলেই আমরা আমার মনে মাথা তুলে দাঁড়াতে পারবো এবং বলতে পারবো যে আমাদের নসিহত করার প্রয়োজন নেই। ধন্যবাদ স্যার আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।